তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাখাইন। এই রাখাইন স্টেট এবং বাংলাদেশ নিয়ে, এবং রাখাইন স্টেটের উপরে যে একটা নিয়ন্ত্রণ, সেটা যে বাংলাদেশের কাছেই থাকতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে দেখেন, রাখাইন স্টেটের আপনার টোটাল জনসংখ্যা যদি আপনি ধরেন, বর্তমানে যারা আছে এখানে, এটা 36 লাখের মতো। 36 লাখ। আর বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা আছে 12 লাখ। তো এই 36 লাখের জনসংখ্যা যে এই অঞ্চলে আছে, এই 36 লাখ জনসংখ্যার মধ্যে আপনার 22% হলো মুসলিম। 22%, যার সংখ্যা আসে যদি আপনি হিসাব করেন 8 লাখের মতো। ঠিক আছে, তাহলে এখানে আপনার 28 লাখ লোক থাকতেছে অন্য মানে ধর্মের। সেগুলোর মধ্যে, তার মধ্যে লায়ন শেয়ার হইতেছে 27 লাখই হইতেছে এই 28 লাখের মধ্যে বৌদ্ধ ধর্মের। বৌদ্ধ, মাথায় রাখবেন ভালোভাবে, বৌদ্ধ ধর্মের যারা চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষী এবং একটা বিস্ফোরা, মানে রাখাইন যে কি, আরাকান আর্মি যে কি তৈরি হচ্ছে, সেটা আমরা খেয়াল করতেছি না। এরা চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী, এবং সেটা আমরা একটু পরে প্রুফ দেব যে কি কথাবার্তা তারা বলে। তো 27 লাখ। তো এই 27 লাখ জনগোষ্ঠী কি করতেছে, অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। দেখেন, আমি যদি আমার 12 লাখ বাংলাদেশে আছে, সেই 12 লাখ রেখে, মানে এরা তো রাখাইনের জনগোষ্ঠী, এদের যদি এই অঞ্চলে পুশ করি, তাহলে মুসলিমের সংখ্যা দাঁড়ায় 20 লক্ষ এই অঞ্চলে। 8 লাখ আছে অলরেডি, আর 12 লক্ষ পাঠাইলে 20 লক্ষ। আর টোটাল জনসংখ্যা তখন হইব কত, 48 লক্ষ। তো চিন্তা করেন, মানে টোটাল 27 লক্ষ লোক ওদের, আর 1% হলো অন্য খ্রিস্টান মিস্টার মিলিয়ে আছে। তো দেখেন, 20 লাখ লোক কিন্তু ইজিলি একটা রাষ্ট্রের সাপোর্ট পেলে 27 লাখ লোককে রুখে দিতে পারে, ইজিলি সম্ভব। এবং আরো 1 লক্ষ, যেহেতু ওরা মাইনরিটি, ওরা আমাদের পক্ষেই থাকবে, মুসলিমদের পক্ষে থাকবে এখানে। তো সেক্ষেত্রে পুরা রাখাইন স্টেট আমার কন্ট্রোল করার দরকার নাই। তো বাংলাদেশ থেকে কন্ট্রোল করার দরকার আছে পুরা রাখাইন স্টেট? দরকার নাই। এই 27 লক্ষ লোক কি করে দেখেন, ওরা তো এই অঞ্চল নিয়ন্ত্রণ নিতেই আছে, এবং আমাদের যে স্ট্র্যাটেজিক শিফট, সেটাও ধ্বংস করে ফেলাইতেছে। কিভাবে? ইন্ডিয়া সাম্প্রতিক সময় একটা প্রজেক্ট নিয়েছে, প্রজেক্ট কালাদান। যারাও তাই, এই যে যে আগে হেন্দা শিলিগুড়ি করিডোর যাইতে হইতো চিকেন নেক, ওখান থেকে না যাইয়া, ওদের ভান্ডাবিলিটি আছে, সেখানে এই কলকাতা পোর্ট, এখান থেকে কি করতেছে, এখানে আসতেছে, সরি, এখান থেকে আইসে এখানে আসতেছে, ইয়ার মায়ানমারে। তারপরে এখান থেকে কি করতেছে, ভারতের মিজোরাম দিয়া প্রবেশ করতেছে 7 রাজ্যে, মানে সমুদ্র দিয়া। বাংলাদেশকে বাইপাস করার একটা টেন্ডেন্সি। এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য রাখাইনের যে আরাকান আর্মি, ওদেরকে সাপোর্ট করতেছে ইন্ডিয়া। এবং এখন আরাকান আর্মির লেটেস্ট ম্যাপ যদি দেখেন, ওরা এই অংশ অলরেডি দখল করে ফেলাইছে, এই যে এই অংশটুকু। তার মানে ইন্ডিয়ার সাথে সরাসরি বাণিজ্য সবকিছু করার জন্য এখন আর মিয়ানমার সরকার জান্তার কোনো অনুমোদন বা ওরকম কিছু নেওয়ার প্রয়োজন নাই। কারণ আরাকান আর্মির সাথে সম্পর্ক থাকলে হয়েছে ইন্ডিয়ার। আর ইন্ডিয়া এবং আরাকান, মানে রাখাইন স্টেট যারা কন্ট্রোল করতেছে বর্তমানে, উভয়ই ইসলাম বিদ্বেষী এবং চরম পর্যায়ের। দেখেন সেটার বিষয়টা, এই সাম্প্রতিক সময় আরাকান আর্মি একটা ম্যাপ প্রকাশ করছে। সেখানে লোকেশন অফ বাংলাদেশ বর্ডার গার্ড, অর্থাৎ নীল দাগ যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এরা বাংলাদেশ বর্ডার গার্ডের, বাংলাদেশের ভেতরে এগুলা অবস্থান। তারপরে লোকেশন অফ ট্রেনিং স্কুল ক্যাম্পস ইসলামিক এক্সট্রিমিস্ট টেরোরিস্ট গ্রুপ আরসা, মানে রোহিঙ্গা যে আর্মি আছে গ্রুপ, সেটা এই যে লাল বিন্দুটা দেখাইছে। বাংলাদেশের বর্ডারের ভিতরে দেখাইছে একটা, বাংলাদেশের বর্ডারের ভিতরে দেখাইছে, মানে ট্রেনিং বাংলাদেশের ভিতরে পায়, এটা দেখাইছে। এবং ইসলামিক টেরোরিস্ট হিসাবে, আপনার কট্টরপন্থী টেরোরিস্ট হিসেবে উল্লেখ করছে। চিন্তা করেন কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ওরা। এবং এন্টি এক্সিট যে পয়েন্ট গুলো আছে, ইসলামিক এক্সট্রিমিস্ট টেরোরিস্ট, বারবার এই ইসলামিক টেরোরিস্ট শব্দটা ব্যবহার করতেছে ওরা। খেয়াল করছেন? অর্থাৎ এই অঞ্চলটা প্রবেশ করে সেই বিষয়গুলা ওরা জানানোর চেষ্টা করছে। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে আপনার আরাকান ইসলামিক এক্সট্রিমিস্ট টেরোরিস্ট গ্রুপ আরসা, ফ্রিকুয়েন্টলি, মানে এটা যেখান দিয়ে খুব ঘন ঘন আসে এবং পজিশন নিয়ে রাখছে, সেই পয়েন্টগুলো এখানে দেখাইছে। তো দেখেন, আমাদের যে বিস্ফোরা এই আমাদের সীমান্তে তৈরি হইতেছে, সেই তৈরি হওয়ার অবস্থা থেকে আমাদের বাঁচতে হবে। আর না হলে ভারতের তো পাশে আমাদের, দেখেন ইন্ডিয়ার সাথে আমাদের আমাদের টোটাল বাউন্ডারি কত, আপনি যদি ধরেন 4300 কিলোমিটারের মতো টোটাল বাউন্ডারি, যেটা পৃথিবীর পঞ্চম বৃহত্তম বর্ডার সম্ভবত। তো ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার আছে কত, ইন্ডিয়ার সাথে বর্ডার আছে আপনার 4100 কিলোমিটারের মতো। বিপরীতে আপনার মায়ানমারের সাথে বর্ডার আছে 271 কিলোমিটার। এখন সব দিকেই যদি
মানে আমার এন্ট্রি থাকে, তাহলে কেমনে সম্ভব, তাই না? সমুদ্র ইন্ডিয়ার অনেকটা কন্ট্রোল আছে, তাছাড়া আমার স্ট্র্যাটেজিক রুট আছে। তো এই পজিশন থেকে এখন বাঁচতে হবে আমার, না বাঁচলে আমি টিকে থাকতে পারবো না। তো ওই যে যেটা বললাম, আমার 20 থেকে 21 লক্ষ লোক রাখাইনে আমার মানে মুসলিম ইসলাম ধর্মাবলম্বী যারা বাংলাদেশের পক্ষে, আর 27 লাখ হলো বৌদ্ধ ধর্মের। চিন্তা করেন বাংলাদেশের সাথে বর্ডার আছে এরকম একটা অঞ্চলে, এরা অবশ্যই ট্রেনিং দিয়ে আমরা এই অঞ্চলগুলো ক্যাপচার করতে পারি, পারি তো নাকি? আমি যদি আর একটা ইয়াদা দেখাই, আমরা কিন্তু এই অঞ্চল ইজিলি ক্যাপচার করতে পারি। আমরা এই অঞ্চল পর্যন্ত ক্যাপচার করে না, মানে 50% বা 60% আমরা কিন্তু ইজিলি কন্ট্রোল করতে পারি চাইলে। আমরা এখান থেকে ট্রেনিং দেব, আমরা ওয়েপনাইজ করব, এবং আমরা ইনশিওর করব যেটা ভারতের সাথে যেন বর্ডার কোনোভাবেই শেয়ার সে না করতে পারে। আমি যদি এই জায়গাটুকু শেয়ার নিতে পারি, মানে মানে এই পর্যন্ত শেয়ার নিতে পারি, তাহলে দেখা গেছে ও এখান দিয়ে যোগাযোগ করার জন্য আর এই বিশাল অংশ যে আছে সেটা আবার আরাকান আর্মিকে দখল করতে হবে, যেটা ওদের জন্য নিয়ার ইম্পসিবল। কেন ইম্পসিবল? দেখেন, আমি এইটুকু কন্ট্রোল করলে ওর এইটুকু জায়গা পর্যন্ত মানে আমার দখল করার দরকার নাই, কিন্তু অটোমেটিকলি আপনার একটা ডিটারেন্স ক্রিয়েট হয়ে যায়, ও যোগাযোগ করতে পারতেছে না। তো সেক্ষেত্রে ওর এখান দিয়ে যোগাযোগ করতে হলে এই বিশাল অংশ আবার দখল করতে হবে। সেটা মায়ানমার জান্তার বিরোধিতা আছে, আবার এখানে চীন রাজ্যের যে রেজিস্ট্যান্স আর্মি আছে সেখানে বিরোধিতার সম্মুখীন হবে, সেই ক্যাপাসিটি ওদের নাই এবং পারবেও না যতই চেষ্টা করুক। কারণ এখানে ইনভার্স রিলেশনশিপ আছে বোথ পার্টির মধ্যে। তো সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট পুশ করে আপনার রাখাইনের যে 1/3, এখানে কত হবে, 30 থেকে 40% ধরেন, অ্যারাউন্ড 40% জায়গা আমি দখল করব 21 লাখ লোক দিয়ে, আর ওরা 27 লাখ আছে। ইজিলি ওয়েপনাইজ করলে সেটা সম্ভব, আর সেটা আমাকে করতেই হবে। আর করলে আমার কিন্তু বেনিফিট আছে, লস নাই। কি লাভ আছে দেখেন, এক তো বললাম যেটা হইতেছে ইনশিওর করতেছে ইন্ডিয়ার ডিটারেন্স পাইতেছে না, দ্বিতীয়ত আমার মিয়ানমারের সাথেও কিন্তু আমার বর্ডার দরকার ফিউচারে। স্বাধীন হলে বাবা তুই এখান দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানটা যদি বর্ডার থাকে চীনের সাথে সরাসরি আমি একটা রুট পাইতেছি ভবিষ্যতে। হ্যাঁ, তারপরে যুদ্ধকালীন সময় একটা রুটের দরকার হয়, অনেক সময় এয়ারফোর্স এর মাধ্যমে সাপ্লাই চেইনের যে বিষয়গুলা সেটাও ইনশিওর করতে পারবো। সো আমি এদেরকে ওয়েপনাইজ করব সীমান্ত দিয়ে, এবং এখান থেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হইলে আমি আমার যে ড্রোন আছে ড্রোন দিয়ে স্ট্রাইক করব। কারণ ওদের রাখাইনের আরাকান আর্মির বিরুদ্ধে যদি স্ট্রাইক করি, মায়ানমার জান্তা আমার পক্ষে থাকবে, জান্তা কোনো ঝামেলা করবে না। এবং আরসাকে আগাই দিতে হবে এই অঞ্চলে, যাতে ওরা এই অঞ্চল ক্যাপচার করতে পারে। এরকম অঞ্চল ক্যাপচার করলে ওদেরকে আপনার সরকারের মতো করে ট্রিট করতে হবে, যে ওরা একটা গভর্নমেন্ট, মানে আরসা একটা গভর্নমেন্ট, এরকম ভাবে ওদের ট্রিট করতে হবে। তাহলে মানে ঝামেলা কমবে এবং আমরা বাণিজ্যিক ক্ষেত্রে অনেক সুবিধা পাবো। ওদের প্রধান বাণিজ্যিক অংশীদার সীমান্ত দিয়ে আমাদের সাথে হবে, মুসলিম একাধারে, ঝামেলা কমবে। দ্বিতীয়ত এই যে যে বান্দরবান রিজন বা সীমান্ত রিজন আছে, এই রিজন গুলাতে বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলাদেশে একটু মানে সিগনিফিকেন্ট পর্যায়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে লায়ন শেয়ার। তো ওরা মাঝে মাঝে চাপ দেয়, মানে বিদ্রোহর একটা অবস্থা তৈরি হয়, সেটা কমে যাবে স্থায়ীভাবে, যেহেতু এদিকে আমার মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে, কন্ট্রোল আছে। এই অঞ্চলে প্রচুর আপনার উড আছে, মানে কাঠ। সেই কাঠ আমি কিন্তু বাংলাদেশে আনতে পারতেছি, আমার বনে হাত দেওয়া লাগতেছে না। এই অঞ্চলে মিয়ানমারের সবচেয়ে বড় গ্যাস যে ক্ষেত্র, তার মধ্যে দুইটাই এই অঞ্চলে আছে, সেখান থেকে আমি গ্যাস সাপ্লাই পাইতে পারছি। আমার মাধ্যমে থ্রুতে ও রপ্তানি করতেও পারে, এবং ওর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর রপ্তানি কিন্তু আমার থ্রুতেই হবে, তাই না? এছাড়া তো কোনো ওয়ে নেই। সেক্ষেত্রে আমি আরো বেশি সুবিধা পাবো। সো এইটা বাংলাদেশের একটা মানে প্রধান গোল হওয়া উচিত, যে না এখন আমি যথেষ্ট হয়েছে। রাখাইনে যা শুরু করছে, এই যে যে নাফ নদী, এই যে সাদা অংশটা দেখেন, এই নাফ নদী থেকে ঘন ঘন 30-40 জন করে ধরে নিয়ে যাচ্ছে। তো আমার যে 12 লাখ লোক আছে, 12 লাখ লোককে আমি যদি ট্রেনিং দিই, 12 লাখের একটা মানে 20,000 লোককে ট্রেনিং দিলে এই অঞ্চলে আরাকান আর্মি দাঁড়াইতে পারবে না, আর বেসিক কিছু ওয়েপনাইজ করলে হবে। তো সেক্ষেত্রে আমার কিন্তু চায়নাও সন্তুষ্ট থাকতেছে আমার উপরে, ইন্ডিয়া অসন্তুষ্ট থাকবে। ইন্ডিয়া আজীবনে অসন্তুষ্ট আছিল এবং থাকবে, এবং ইন্ডিয়া কে সন্তুষ্ট করতে গেলে আমি শেষ। কারণ ও এখানটা রুট পাইলে ও ডিপেন্ডেন্সি কমে যাবে আমার উপরে, এবং আমার উপরে আরো চাপ ক্রিয়েট করবে, যেটা আমার জন্য ভালনারেবিলিটি ক্রিয়েট করবে। সুতরাং ওরকে সন্তুষ্ট করা আমার লক্ষ্য হওয়া উচিত না। আমার লক্ষ্য হওয়া উচিত আমার সন্তুষ্টিটা কোথায় আসে, তাই না? সো ন্যাচারাল অফ ইন্টারেস্টে 12 লাখ যে রোহিঙ্গা আছে, 12 লাখ রোহিঙ্গাকে এখানে পুশ করা সম্ভব মাত্র 2 বছরের মধ্যে। 2 বছরও লাগবে না, যদি ভালোভাবে ওয়েপনাইজ এবং ট্রেনিং দেওয়া হয়। 2 বছর লাগবে না, 1 বছরের মধ্যে আপনার এখানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট দখল করে ফেলবে,
এবং রোহিঙ্গাদের বলবো, বাবা এবার তোমরা তোমাদের নিজ ভূখণ্ডে এই অঞ্চলে আসো। এবং এই অংশে যে 8 লাখ অলরেডি আছে, সে তাদের বেশিরভাগ এই অঞ্চলে থাকলেও একটা মাইনর পলিসি তো মানে শেয়ার তো এখানেও আছে। তো ওদেরকে আমরা বলবো, মানে বলা লাগবে না, ওটা অটোমেটিকলি এইদিকে যখন দেখবে নিরাপদ মুসলিমদের জন্য এখানে ধাবিত হবে। সো একটা ভালো একটা ডিটারেন্স ক্রিয়েট হবে আমাদের জন্য, এবং সীমান্ত নিরাপদ থাকবে। এবং বাংলাদেশের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত এদিকে হস্তক্ষেপ করা। এখন আর বসে থাকার সুযোগ নেই, আপনি বসে বসে শুধু ধ্বংস দেখবেন নিজের। এখন আর ওই যে কিছু না করে অনেক কিছু পাবো এটা সম্ভব না, বা নিজের টিকে থাকবো এটা সম্ভব না। এখন কিছু করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আর ওয়েপনাইজ করেন নিজের, মানে শক্তিশালী আর্মস কেনেন দেশের জন্য নিরাপত্তার স্বার্থে। যদি প্রয়োজন হয় ইন্ডিয়া থ্রেটও দিতে পারে, ইন্ডিয়া স্ট্রাইকও চালাতে পারে ওদের স্বার্থের বিপরীতে। তো সেটাকে ডিফেন্ড করার জন্য মিনিমাম ডিটারেন্স আপনি ক্রিয়েট করেন। এখন 1:1 ডিটারেন্স তো আমার লাগবে না, তাই না? লাগবে ইন্ডিয়ার সাথে? কোনো কখনই দরকার নেই। ইন্ডিয়া ধরেন 520 যুদ্ধ বিমান আছে, আমার 500 যুদ্ধ বিমান কেন লাগবে? কারণ ওর তো এনিমিস অনেক। এনিমিস কে কে আছে? চায়না আছে, পাকিস্তানের মতো এনিমিস আছে, বিশাল ব্যাপার স্যাপার, তাই না? পাকিস্তানি এয়ারফোর্সের যদি কথা চিন্তা করেন, দেখেন পাকিস্তানি এয়ারফোর্সের যুদ্ধ বিমান কত আছে? 350টার মতো, মানে অ্যাপ্রক্স মোটামুটি যুদ্ধ বিমান। ভারতের আছে 500 যুদ্ধ বিমান, 150 বেশি, তাতে কি? কিন্তু পাকিস্তানের আলটিমেটলি ডেভেলপমেন্ট যুদ্ধ বিমান বেশি থাকে ভারতের তুলনায়, কারণ ভারতের এনিমিস চীন। ভারতের বিরুদ্ধে চীন 600 যুদ্ধ বিমান ডিপ্লয় আছে। তো দুইটাকে মেনটেন করে সেন আপনার অন্য সীমান্তে মনোযোগ দিবে। তো আমার সীমান্তে মনোযোগ দিতে হলে ও ম্যাক্সিমাম 100 যুদ্ধ বিমান নিয়ে আসতে পারবে, তার মধ্যে হয়তো 50টা লেটেস্ট হবে আর 50টা দুর্বল। আমার বর্তমানে 56টা যুদ্ধ বিমান আছে যেগুলো দুর্বল, কোনোটাই আধুনিক না বলা যায়। তো সেক্ষেত্রে আমার কতগুলো যুদ্ধ বিমান লাগবে? আর হয়তো 2 স্কোয়াড্রন যুদ্ধ বিমান, অর্থাৎ 32টার মতো যুদ্ধ বিমান হলে আমি ভারতের 50টা যুদ্ধ বিমানকে কাউন্টার করতে পারবো ইজিলি। কারণ সর্বনিম্ন হলো যদি 3/1 হয় তাহলেও মানে সর্বনিম্ন এটা আপনি ডিটারেন্স ক্রিয়েট করতে পারবেন। আর 32টা মানে তো 50টার দিকের বেশি, সেক্ষেত্রে 60%। হ্যাঁ, তো আপনি ইজিলি ভারতকে ডিফেন্ড করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজনীয় যেসব প্রকল্প বাস্তবায়ন করা উচিত সে কথা প্রকল্প বাস্তবায়ন করার দিকে দ্রুত মনোযোগ দিতে হবে। আমাদের যা দরকার এই মুহূর্তে, এই যে যে প্ল্যানের কথা বললাম আর রাখাইনে, এটা এক্সিকিউট করা যা সিদ্ধান্তের ব্যাপার। এই জন্য আমাদের আলাদা কোনো অস্ত্র টস্ত্র দরকার নেই, কিন্তু এটার যে চাপ আসবে ফিউচারে সেটাকে সামাল দেওয়ার জন্য, বিশেষ করে ভারতীয় আগ্রাসনে সামাল দেওয়ার জন্য আমাদের কিছু অস্ত্র লাগবে। সেটা এয়ারফোর্সের ধরেন 2 স্কোয়াড্রন যুদ্ধ বিমান লাগবে, যেটা 1 স্কোয়াড্রন হয়তো আমরা শীঘ্রই যুদ্ধ বিমান পেতে যাইতেছি। আর মানে 2-3 বছরের মধ্যে আমরা পেয়ে যাবো 1 স্কোয়াড্রন ফর শিওর। আর এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে আপনার মোটামুটি 3 রেজিমেন্ট অ্যাটলিস্ট, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্যাটাগরিতে বা মিডিয়াম টু লং রেঞ্জ ক্যাটাগরিতে, যেটা ঢাকা চট্টগ্রাম সহ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তা আমাদের দরকার। মিডিয়াম টু লং রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়া লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাবমেরিন। সাবমেরিন লাগবে, মাস্ট হ্যাভ, মানে ভালো পরিমাণে সাবমেরিন লাগবে এবং স্ট্রং সাবমেরিন লাগবে। এছাড়া পসিবল না টিকে থাকা আসলে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের এয়ারফোর্স সম্ভবত অ্যাটাক হেলিকপ্টারও পাইতে যাইতেছে, মানে 2-3 বছরের মধ্যে। তো অ্যাটাক হেলিকপ্টার 8টা বাংলাদেশ কেনার জন্য সম্ভবত আপনার ধরেন 400 মিলিয়নের মতো ব্যয় করবে, মানে $400 মিলিয়ন ব্যয় করবে। তো $400 মিলিয়ন দিয়ে 8টা অ্যাটাক হেলিকপ্টার কেনার চেয়ে এটা প্রয়োজন অবশ্যই নেভির দিকে মনোযোগ দেওয়া উচিত, নেভির সাবমেরিনের দিকে। যদিও নেভির একটা সাবমেরিনের দামই আপনার পড়বে মিনিমাম হলো $250 মিলিয়ন পড়বে মিনিমাম, এরকম না। তাহলে 250 থেকে $300 মিলিয়ন, 400 মিলিয়ন বা আরেকটু এক্সট্রা ব্যয় করে এ থেকে নেভির জন্য যদি আরো 4টা সাবমেরিন বা দুইটা দুইটা করে পরবর্তীতে আস্তে আস্তে করে 600 মিলিয়ন 2টা সাবমেরিন কিনলে একটু রিটার্নস ক্রিয়েট হয়। কারণ ইন্ডিয়ার ভালনারেবিলিটিটা কমাইতে হইলে আমার সাবমেরিন লাগবে এবং যুদ্ধ বিমান লাগবে, এই দুইটা হলো মাস্ট। এয়ার ডিফেন্স হলো থার্ডে। এখন বলতে পারেন এয়ার ডিফেন্স অনেক কথা বলে, অনেকে চেঁচায়। আসলে এয়ার ডিফেন্স দিয়ে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না, কারণ এয়ার ডিফেন্স পুরোটাই ডিফেন্সিভ। আপনাকে কিছু ক্ষেত্রে অফেন্সিভ অস্ত্র লাগবে। আর যুদ্ধ বিমান নিজ ইটসেলফ কিন্তু ডিফেন্সিভ এট দ্য সেম টাইম অফেন্সিভ। কারণ এনিমিস আপনার সামনে আসতে পারবে না যদি আপনার ভালো পরিমাণে যুদ্ধ বিমান থাকে এবং ভালো ক্যাটাগরি যুদ্ধ বিমান থাকে। তারপরে এনিমিস ওদের এয়ার স্ট্রাইক যে ক্যাপাসিটি সেটা কিন্তু পারবে না। যেমন ধরেন পাকিস্তানের বিরুদ্ধে ভারত হামলা চালাইছে, এক্ষেত্রে কি হয়েছে? হামলা চালাইতে যায় দেখছেন যুদ্ধ বিমান দিয়া ওদের 7টাকে শেষ করে দিছে। 6টা যুদ্ধ বিমান এবং একটা ড্রোন। এটা মোটামুটি এখন 6টা যুদ্ধ বিমান 6-0 আর একটা হলো ড্রোন।
তো দেখা যাইতেছে ওই যুদ্ধ বিমান কেন ধ্বংস হয়েছে, যখন দেখছে যে পাকিস্তানের নিকটবর্তী এসে হামলা চালাইতে গেছে, পাকিস্তানের যুদ্ধ বিমান কি করছে, ওদের অ্যাটাক করে ওদের যুদ্ধ বিমানকে খেয়ে দিছে, কারণ ওদের কাছে লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ছিল। তো যুদ্ধ বিমান ডিফেন্স ক্রিয়েট করে। তো পরবর্তীতে আর যুদ্ধ বিমান নিয়ে আসা আসা ওরকম সাহস পায় নাই, তখন কি করছে, ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল গুলো দিয়ে হামলা চালাচ্ছে। আর ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের একটা লিমিটেশন আছে, অনেক লিমিটেশন থাকে, ল্যান্ড অ্যাটাক রেঞ্জের লিমিটেশন থাকে। যদিও বাংলাদেশের সীমান্তবর্তী দেশ, সেক্ষেত্রে লিমিটেশন অত করা থাকবে না, তারপরও আপনার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের যে অ্যাকুরেসি, সেটা এয়ার লঞ্চ ক্রুজ মিসাইলের অ্যাকুরেসি থেকে অনেক কম হয়। আরো বিষয় আছে, যেমন ধরেন ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের ক্যাপাসিটির একটা সমস্যা থাকে, যে কি পরিমাণ মিসাইল আছে। কারণ এয়ারলাইন্স যে ক্রুজ মিসাইল, সেটার দাম আপনার অনেক কম হয়, কস্ট কম হয়। আর ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলে সেটা সেখানে দ্বিগুণের বেশি মূল্য চলে আসে, এবং ভান্ডারের একটা ব্যাপার স্যাপার আছে। অর্থাৎ আপনি মোটামুটি 50% থেকে 70% মিসাইলকে আপনি মানে এয়ারফোর্সের ফাইটার জেট দিয়ে আপনি কাউন্ট করে দিতে পারতেছেন। তো এটা একটা বড় বিষয়, এবং আমি যে পাল্টা রিটেলাইট করবো সেটাও তো মাথায় রাখতে হবে। আমার ধরেন জেট এনসি বাংলাদেশ কিনলো, সাথে পাবো আমি কত সিএম 400 AKG, যেটার রেঞ্জ ধরেন অ্যাপ্রক্স 250 কিলোমিটার, হ্যাঁ, 250 কিলোমিটার মতো, যে ম্যাক 4 থেকে 5 গতি, যেটাকে মানে আটকানো প্রায় অসম্ভব। ভারতের S-400 কে ধ্বংস করছিল এরকম এই মিসাইল দিয়ে পাকিস্তান। তো মারাত্মক লেভেলের এয়ার ডিফেন্স সিস্টেম মানে মিসাইল, এবং ভারত স্বীকার করে না যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে, কিন্তু এডু স্বীকার করে যে এই মিসাইল এই যেখানে মানে বেস তার থেকে একটু দূরে পড়ছে, অর্থাৎ ধরেন এখানে মানে একই ঘাটিতে পড়ছে, এখানে এয়ার মোতায়েন ছিল S-400, ভারত বলে যে না, এটার পাশে যায় পড়ছে, মানে একদম সেম জায়গায় পড়ে না, যে কারণে বাইচে গেছে, সামান্য আগুন টাগুন লাগছে এরকম বলে। তো যাই হোক না কেন, আমার কথা হলো এটার অ্যাকুরেসি ভালো, এবং ভারত কিন্তু এয়ার ডিফেন্স ঠেকাইতে পারে না, এটাও কিন্তু একই সঙ্গে ওরা মেনে নিছে, হয়তো S-400 ধ্বংসের বিষয়টা মেনে নেয় নাই। সেটা যাই হোক। তো সেক্ষেত্রে আমি 250 কিলোমিটার মধ্যে কিন্তু কলকাতা, বিহার, অনেক বড় বড় অঞ্চল চলে আসবে আমার। তো এক্ষেত্রে একটা বড় ডিটারেন্স আমি ক্রিয়েট করতে পারবো বলে আমার মনে হয়। তো এই বিষয়গুলা মেনটেন করতে হবে যদি আপনি এখানে যেতে চান। আর এখানে আপাতত আপনি যাওয়া শুরু করেন, পাশাপাশি ওইটা একটা সেম টাইম কিনতে থাকেন, যখন এখানে ভালনারেবিলিটি একদম চরম পর্যায়ে পৌঁছবে তখন আপনার কাছে অস্ত্র থাকবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তো আজকে এখানে শেষ করতেছি।